মাহফুজুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা, কারণ অনেকগুলো ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে, কিন্তু আমরা আসলে সবচেয়ে বেশি জানতে চাই প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। কী ধরনের কাজ করছে, কোথায় গিয়ে আটকে আছে, নেগোসিয়েশনের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত, সবটা নিয়ে আলাপ করব। তার আগে আমরা আগের আলাপটা একটু শেষ করতে চাই। ব্যারিস্টার সাজিদ চৌধুরী, খুব দ্রুত একটু বলবেন। আপনি নিজে বলছেন যে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলার সময় আসলে 6 মাসে হয়নি, যদিও অনেকগুলো দিক থেকে আপনার মনে হয়েছে যে সরকারের যতটা প্রত্যাশা সেটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় আপনি নিজে হতাশও হয়েছেন, কিন্তু তারপরও আপনার মনে হয়েছে কিনা যে এই মুহূর্তে লং মার্চ করা, এই মুহূর্তে আসলে ফ্যাসিবাদ কাঠামোতে দেশ ধ্বংস করা হচ্ছে, স্টেটমেন্টগুলো দেওয়ার সময় কিনা? জি। দেখেন, উম, সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে বিরোধী দল তো একটা স্টেক হোল্ডার এই সরকারের, মানে সেটা হয়তো বিরোধিতার সংসদের যদি আমরা স্টেক হোল্ডার ধরি, তারাও কিন্তু সরকারকে অ্যাসিস্ট করার একটা সুযোগ রাখে। কিভাবে রাখে? যেমন তারা যদি সরকারের ভাষায় কথা বলে, গত টার্মে আমরা যেভাবে দেখেছিলাম সরকারের না, প্রশংসায় না, সারা বিরোধী দল সরকার টোনে কথা বলবে না, এটাই স্বাভাবিক, এবং এই জায়গা থেকে এই বিরোধী দল যথেষ্ট স্ট্রং, কিন্তু জি। মুশকিল হচ্ছে অতি বলে ফেলাটা আর কি, মানে পুরোপুরি ব্যর্থ, ফ্যাসিবাদে ধ্বংস হয়ে যাওয়া, সে- নানা কিছু। এখন সেটা তাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা তারাই ভালো বলতে পারবে জি। এবং সেটা তারাই নির্ধারণ করবে। কিন্তু আমরা যদি বর্তমান উপমহাদেশ বলেন, বাংলাদেশের অতীত প্রেক্ষাপট যদি আমরা দেখতে পাই, জি। তাহলে কিন্তু বিরোধী দলের ভাষা ভাষা কিন্তু সবসময় এরকমই হয়ে থাকে এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড। আচ্ছা। এটা যদি এইখানে যদি আপনি ইউরোপের স্ট্যান্ডার্ড দেখতে চান, তাহলে তো আর এটা 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 পাবেন না। সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে সরকারের 6 মাসের ব্যর্থতা বা সফলতার হিসাব যদি আমরা সাধারণ মানুষ হিসেবে একটা চোখে দেখি, কিন্তু যখন তারা বিরোধী দলগুলো দেখে তারা অবশ্যই ডিফারেন্ট চোখে দেখবে সেটা, এবং তাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ডিফারেন্ট হবে। জি। কিন্তু তাদের এখন মূল ইস্যুটা হচ্ছে জুলাই ইস্যু, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইকে সামনে নিয়ে আসা, যেটা সরকার আসলে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাইয়ের যে স্পেসিফিক ইস্যুগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে দীর্ঘতি, অথবা সেটাকে বারবার পেছনের দিকে ঠেলে দেওয়া ইস্যুগুলোকে, এটা আসলে এটার জন্যই আমি মনে করি তাদের ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা একদম পরিষ্কার করেছেন। আমি, আমার হাতে আরেকটা সবচেয়ে বড় ইস্যু কথা রয়েছে, হচ্ছে সেখানে সরকারি। যাব। আপাতত জি। আলাপটা শেষ করি। মোস্তফা মোহন, যদি আপনি সবশেষ মন্তব্য করেন, কারণ একটা বিষয় একটু আলাপ করতে ইচ্ছা করছে। কারণ ইদানিং বিরোধী দলের পক্ষ থেকে আমরা এরকম ধারায় কথা বলতে খুব দেখছি যে প্রধানমন্ত্রী খুবই ভালো, তিনি অনুকরণীয়, কিন্তু মুশকিল হচ্ছে তার দল সেই লাইনে হাঁটছে না। কি বলবেন আসলে? এটা বাংলাদেশে এটাও একটা স্টাইল আসলে। এই ডিজাইন নিয়ে অনেক কথা বললেন না, বাংলাদেশে একটা ট্রেডিশনাল ডিজাইন, কিন্তু সমালোচনা করার জন্য একটা জায়গাকে সেফ রেখে তারপরে বলা, এবং এইটা কিন্তু আমরা আমি জানি না যে এইটা তো কৌশল হিসাবে ভালো, তাৎক্ষণিকভাবে আপনার উপর খুব বেশি নেই, যেহেতু আপনি একটা জায়গাকে আপনি মানে প্রোটেকশন দিয়ে নিচ্ছেন যে উনি খুব ভালো, ফলে আপনি মোটামুটি সমালোচনার একটা স্পেস পাবেন, স্পেস ক্রিয়েট করার জন্য এটা করা হয়। কিন্তু এটা করতে গিয়ে আমরা যে জায়গাটা করি, দলের ইভেন দলের ভিতরেও যখন হয় তখনও কিন্তু আপনি দেখবেন একজন একজনকে বলে যে আমাদের দলের নেতা সব ঠিক আছে, কিন্তু এই করে করে নেতাদের আমরা একটা গড লাইক জায়গায় নিয়ে যাই, নিয়ে আমরা অনেক ক্ষেত্রে আসলে তাদেরকে ওভার প্রেজিং করে অনেক ক্ষেত্রে তাদের রিয়েল অবস্থাটা বুঝতে দেয় না, এবং সেটা তারপর হচ্ছে নির্বাচনে গিয়ে টের পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু প্রায় সব সময় ক্ষমতাসীন দল কিন্তু পরবার নির্বাচনে হেরেছে, আমরা যদি ক্রেডিবল ইলেকশনগুলো দেখি। ফলে এটা সাধারণত আমরা দেখেছি অতীতে দলের লোকজন করতো, এখন বিরোধী দল এটাতে যোগ দিয়েছে, ফলে এটা আমার কাছে একটা নতুন জায়গা মনে হচ্ছে। আরেকটা জিনিস, যেহেতু ওরা দুজন তর্ক করলেন, এই ধরনের রাজনৈতিক বিতর্ক আসলে তো আমরা জেনে জানি, আমরা এইসব ক্ষেত্রে শুনি, এবং এই শোনাটাও নতুন মনে হয় না, কারণ পুরোনো আমরা শুনে আসছি কোন ভাষায় কথা বলবেন, কেউ একটু মাইল্ড ভাষায় কথা বলেন, যেমন এই আমাদের সহ আলোচক যিনি তিনি করছেন, হ্যাঁ, কেউ আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজে করেন, কেউ লজিক্যালি করেন, কেউ ইলজিক্যালি করেন, কেউ ইরেশনালি করেন, বটম লাইনটা প্রায় অলমোস্ট সেমই থাকে, কেউ হেসে বলেন, কেউ চিৎকার করে বলেন। তো যাই উনি হেসে হেসে বলছেন, এটা ভালো, সুন্দরভাবে বলছেন, কিন্তু আমরা দুইটা জিনিস আমি মনে করি দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি আইন শৃঙ্খলা বলি, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, এটা আমাদের মানতেই হবে। অনিরাপত্তা, খুন ইত্যাদি ইত্যাদি ঘটছে, রাজনৈতিক সহিংসতায় ব্যাপক খুনাখুনি ঘটছে, কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমরা আবার যদি প্যারামিটারটা যদি আমরা দেখি, তাহলে ইন্টারিম আমলের চেয়ে আইন শৃঙ্খলা অবশ্যই ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তখন যে মব আতঙ্ক ছিল, তখন মানুষ আইন হাতে তুলে নিয়েছিল। বাংলা মানে ধরেন আইন শৃঙ্খলার বাহিনী যখন দুর্বল হয়ে পড়ে, মানুষ যখন আইন হাতে তুলে নেয়, সেইটার ধারাবাহিকতা কিন্তু এখনও আছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিচ্ছে, কিন্তু এতে হল এই জায়গাটা থেকে আপনার দিতে হবে। কিন্তু আবার একই সঙ্গে এখনকার সরকার কিন্তু অনেক দলীয়করণের ঘটনা ঘটছে তীব্রভাবে, ব্যাপকভাবে, মানে সমালোচনার জায়গা আছে, কিন্তু ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ বা ব্যর্থ বলা যাবে না, কিন্তু কিছু কিছু প্যারামিটারে তারা ইন্টারিমের চেয়ে, যদি আইন শৃঙ্খলা আমরা বলি, এটা তাদের প্রতি অবিচার করা, বরং ইন্টারিম যে আইন শৃঙ্খলাহীনতা ছিল সেইটা আসলে কন্টিনিউ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমি আরেকটা পয়েন্টে একটু আলাপ করতে চাই। মাহফুজুর রহমান আছেন, সাবেক রাষ্ট্রদূত, তবে তার আগে আপনার কাছ থেকে আলাপটা শুরুটা করতে চাই। আমরা
প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন এরকম কোনো কনফার্মেশন আমরা দেইনি। কিন্তু তারপর আমরা দেখতে পেলাম ভারতের প্রায় 6 থেকে 7টি গণমাধ্যম, মেইনস্ট্রিমের টেলিভিশন চ্যানেল এবং অবশ্যই দৈনিক পত্রিকাগুলো রিপোর্ট করে ফেলেছে 23 থেকে 25 আগস্টের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। এমনকি এভাবেও বলে দেওয়া হয়েছে যে কোন কোন মিটিংগুলো হবে, কোথায় হবে, কি কি আলোচনায় থাকতে পারে। অথচ আমাদের দিক থেকে কনফার্মেশন আসেনি। তাদের দেশের সরকারের পক্ষ থেকে জয়সওয়াল, রণধীর জয়সওয়াল, তিনিও বলেছেন এমন কোনো দিনক্ষণ এখনো ফিক্সড হয়নি, আলোচনা চলছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরোপুরি সাজিয়ে ফেললো যে এই ঘটনাগুলো ঘটবে। প্রথম কথা হচ্ছে কেন এটা হচ্ছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর সফরটা কেন আটকে গেল, কোথায় গিয়ে? দেখেন, এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রথম কথা হচ্ছে মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া যেটা করছে, অনেকগুলো জায়গায় আমরা দেখছি গত 2 বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া যে সাধারণ বাংলাদেশ সম্পর্কে তাদের 15-20 বছরে একরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে না, বা তারও আগে যদি আমরা দেখি 91 থেকে যদি আমরা শুরু করি, সেই সময়ের মধ্যে যখন নতুন গভর্নমেন্ট আসলো বা সামরিক শাসনে একরকম ছিল, তো নতুন সরকার আসার পরে তারা অনেকগুলো ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু ইম্পোজ করার চেষ্টা করছে, বা তারা ট্রেডিশনালি তারা যেভাবে দেখে অভ্যস্ত, তারা যে সোর্সের মাধ্যমে পায়, যেভাবে পায়, সেইগুলো হয়তো কাজ করছে না। এরকম অনেকগুলো জিনিস হয়েছে। ফলে ইন্ডিয়ান মিডিয়া কিছু কিছু ইম্পোজ করার চেষ্টা করছে, কিছু কিছু অ্যাজামশন দিচ্ছে, যে অ্যাজামশনগুলো আসলে তারা তাদের সোর্সিং ঠিক থাকছে না, এবং তারা অনেকগুলো ক্ষেত্রে অফিসিয়াল যে ভার্সন, বাংলাদেশের ভার্সনটাকে আমার মনে হয় কাছে মনে তারা গুরুত্ব দিচ্ছে না। এইটা হচ্ছে প্রবলেম। কারণ অতীতে তারা দেখা যেত মোটামুটি ইন্ডিয়া যেরকমভাবে বলতো ওরকম হয়ে যেত। ফলে বাংলাদেশ যে স্ট্রংলি, বাংলাদেশের যে এখানে বার্গেনিং জায়গায় আছে, এই বাংলাদেশ সরকার বা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ সরকার যে তার নানা রকম চাহিদা, সে একটা লেভেলে বার্গেইন করতে চায়, সমতার জায়গায় থাকতে চায়, কঠোর ভাষায় কথা বলছে, এগুলো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া জিনিসটাকে, এই বাস্তবতার অনেক ক্ষেত্রে আসলে তারা খুব মানছে না। এই কারণে তারা, কারণ আমাদেরকে কোনো কনফার্মেশন নাই, 2 দিন আগে বলে দিচ্ছে তাদের শিডিউল, এটা আমাদের অবাক করেছে। এবং যেহেতু ঘটনাটা ঘটে নাই, ফলে আমরা বলতেই পারি যে তাদের সোর্সিং ঠিক ছিল না, এবং তারা বর্তমান যে পরিবর্তিত বাস্তবতাটা, এটা বোধহয় তারা সঠিকভাবে অনুধাবন করতে পারছে না। এরকম জায়গা থেকে হচ্ছে। আর আটকে যাচ্ছে কেন? যেহেতু বাংলাদেশ কিছু কিছু জায়গায় বাংলাদেশ ক্লিয়ারেন্স চায়, কিছু কিছু প্রশ্ন বাংলাদেশ জানতে চায় পরিষ্কার করে, সেটা আমাদের দিক থেকে বলা হচ্ছে যে কোন কোন জায়গা যে সঠিক পরিবেশ বলতে একটা বড় জায়গা তো আছে যে শেখ হাসিনার, এটা তো পরিষ্কার করে বলেছে যে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন এবং তিনি ভারতে বসে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, আমাদের সরকার যেটা মনে করছে, বিশেষ করে তার প্রেস কনফারেন্সের পর সেটাকে পয়েন্ট রেজ করেছে, তো তার জবাবে ভারত আবার একটা কূটনৈতিক কাজ করেছে, ভারত ওটা কোর্টের দিকে ঠেলে দিয়েছে, বলছে আদালত করবে। তো এটাও একটা মানে ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড, মানে এটা হচ্ছে কি বলা যায়, একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড থ্রু পলিটিক্স, যে মানে ইয়ে করা আর কি, আদালতের তো এইভাবে করে দিয়েছে। ফলে ওইটার সলিউশন না হলে বাংলাদেশ তো তার স্ট্যান্ডে থাকতে চায় না। বলে বাংলাদেশ, আমার ধারণা প্রধানমন্ত্রী হয়তো নিশ্চয়ই সফর করবেন, এত বড় প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের অনেক রকম সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা বাংলাদেশ একটা জায়গায় থেকে বাংলাদেশ যেতে চায়। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার মতামতটা নিই, কারণ অনেকে আসলে 4-5টি জায়গা ফোকাস করার চেষ্টা করছেন। প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে নতুন স্লোগানটা একদম মূলনীতি হিসেবে সেট করেছে, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এই ব্যাপারটা আসলে ভারত তার ফরেন পলিসির সঙ্গে খুব বেশি মানিয়ে নিতে পারছে না কিংবা মানাচ্ছে না। সেখানে তারা একটা আলোচনা জারি রাখার চেষ্টা করছে, ওই কনফ্লিক্টের কারণে আসলে সফরটা আটকে আছে। অনেকে আবার এটাও বোঝার চেষ্টা করছে যে দাবি, যে শর্ত বাংলাদেশ আগে থেকেই বলে দিয়েছে, সেটার সাথে ভারত একমত না, কিংবা তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করতে চায়, যেটার জন্য তারা আসলে সরাসরি আলাপে আসছে না, যে কারণে সফরটা আটকে আছে। এরকম নানা ন্যারেটিভ, নানা কিছু। আপনার কূটনীতির চোখ দিয়ে একটু বলবেন আসলে কি কারণে আটকে যাচ্ছে? জি, আপনি তো অনেকগুলো আপনার প্যারামিটার এখানে নিয়ে এসেছেন, আমার সবগুলি মনে থাকে কিনা সন্দেহ আছে। জি, তবু আমি বলছি, এক এক করে বলার চেষ্টা করছি। জি, দু দেশের মধ্যে আপনার সফর এক্সচেঞ্জ হবে, এটা খুব স্বাভাবিক। যদিও সম্পর্কের টানাপোড়েন আছে, তারপরেও সফরের মতো একটা বিষয়, সেটা থেকে আমরা হয়তো কেউই এড়াতে পারবো না। একটা না একটা সময় আমাদের প্রধানমন্ত্রী যেহেতু নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সুতরাং প্রতিবেশী দেশে যাওয়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, বরঞ্চ এটাই স্বাভাবিক। কিন্তু কোন সময়ে যাবেন না যাবেন, এটা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর যে শিডিউল আছে, সেইটা একটা বিবেচনা যে সেইভাবে নির্ধারিত হয়। এবং দ্বিতীয় নির্ধারিত হওয়ার এখানে আরেকটা ক্ষেত্র হলো, সেটা হলো দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অতিক্রম করে কতটা স্বাভাবিক অবস্থায় দু দেশের সম্পর্কটাকে আনা যায়, সেইটা সেই কথাটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
বলেছে যে তারা একটা উপযোগী পরিবেশ বা অনুকূল একটা পরিবেশ দেখতে চায়, এবং সেই দেখাটা মানে ঠিক এক্স্যাক্টলি কোন বিষয়টা হলে এই অনুকূল পরিবেশ হবে বলে বাংলাদেশ মনে করে, সেটা বাংলাদেশ কিছুটা আপনার ওই প্রেস কনফারেন্সের সময় বলেছে, বাকিটা হয়তো দুই দেশের মধ্যে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন বলছে। কেননা এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশ পক্ষ একটা জিনিস দাবি করেছে, হয়তোবা সেই দাবির পুরোটা বাংলাদেশের মতো করে সমাধান নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ যদি দেখে যে একটা পজিটিভ রেসপন্স ভারতের দিক থেকে এসেছে, তাহলে হয়তো আমরা মনে করতে পারবো যে পরিবেশটা অনুকূল হচ্ছে বা অনুকূল হওয়ার দিকে যাচ্ছে, তখন হয়তো প্রধানমন্ত্রী এই সফরটা গ্রহণ করতে পারেন। আর যেভাবে ভারতের দিক থেকে আপনার তারিখ বিভিন্ন সময় ঘোষণা করা হচ্ছে, তাতে বাংলাদেশের আপনার আমরা যেটা বারবার বলে আসছি যে বাংলাদেশ ফার্স্ট, সেই নীতিটা কিন্তু তখন থাকবে না। যদি আমরা দেখি যে ভারতের দিক থেকে এমনকি তাদের মিডিয়া, সরকারও না, মিডিয়া যে ধরনের ডেট ঘোষণা করছে এক্স্যাক্টলি সেই ডেটেই যদি ভিজিটটা হয়, তাহলে তখন কিন্তু এই বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা প্রশ্নবিদ্ধ হবে। তো আমরা যদি আমাদের টার্মসেই ওই সফরের দিন তারিখ সূচি এগুলো নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু একটা রিফ্লেকশন দেখা যাবে যে না, সেটা এইটা ঠিক হলো আছে, কিন্তু বাংলাদেশ অনেক অনেক ফার্স্ট অনেক বিশ্লেষকরা এইভাবে বোঝানোর চেষ্টা করেন বা এইভাবে বলেন। আমি একটু কোট করতে চাই এই অর্থে যে আপনি আসলে এটার সাথে সমর্থন করেন কিনা। ধরুন তাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে ভারত যদি সত্যি দীর্ঘদিনের যে লেন্স দিয়ে বাংলাদেশকে দেখছিল সেটা যদি তারা বদলাতে চায়, তাদের দিক থেকে একটা দৃশ্যমান কোনো উদ্যোগ থাকতে হবে যেখান থেকে তারা আসলে সত্যি প্রত্যাশা করে যে আমাদের প্রধানমন্ত্রী তাদের দেশে সফরে যাবে। এমন কোনো মানে মুভমেন্ট কি আপনার দৃষ্টিতে চোখে পড়েছে? এখন ওই 5ই আগস্টের ইরিটেন্ট যেটা যে ঘটনাটা ঘটেছে সেটা যদি বাদ দেই, তাহলে মনে করব যে হ্যাঁ ভারতের দিক থেকে কিছুটা সেই রকম আপনার মনোভাব প্রদর্শন করা হয়েছে। এমনকি 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের দিক থেকে খুবই কঠোর ভাষায় সেটা সমালোচনা করা হলো এবং পাবলিকলি করা হলো, জি। মানে ভারতের কাছে আপনার এই জিনিসটা পৌঁছায় নাই, বরঞ্চ বাংলাদেশের মিডিয়ার কাছে বিষয়টা পৌঁছিয়েছে যে বাংলাদেশ এটার সমালোচনা করেছে। জি। তখন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রতিনিধি বা স্পোকস পারসন, তিনি একটা কথা বলেছেন খুব স্পষ্টভাবে, জি। সেটা হলো যে বাংলাদেশে বৈধভাবে গঠিত অথবা যথাযথ প্রক্রিয়ায় গঠিত সরকারের বিরুদ্ধে যা বলা হয়েছে তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই। এই যে আপনার বর্তমান সরকারকে এবং নির্বাচনের মাঠে গঠিত সরকারকে ভারত যে দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করে নিয়েছে, সেইটা আমি মনে করি ভারতের দিক থেকে একটা খুবই পজিটিভ স্টেপ। তো এই একইভাবে এইটা কেবলমাত্র মুখে না, যদি কার্যক্ষেত্রেও ভারত একটুখানি প্রমাণ দিতে পারত, জি। অর্থাৎ যেহেতু বাংলাদেশকে এই সরকারকে তারা বৈধ সরকার এবং যথাযথভাবে গঠিত সরকার বলছে, তাহলে এই সরকারের যে বক্তব্য সেই বক্তব্যকেও তো গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এক। এবং দুই হলো বিভিন্ন ইস্যুতে তখন এই সরকারের সঙ্গে এনগেজড হওয়ার ভারতের দিক থেকে আমি শুধুমাত্র আমি বুঝতে পারছি। খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন মোস্তফা মোহন, আপনি কিছু জানতে চাইবেন কিনা? না, মোটামুটি উনি যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত। আসলে বিষয়টা এরকম, বাংলাদেশ চাচ্ছে যে যতটা সম্ভব বার্গেন করে দিতে, নিজেদের অবস্থান বোঝাতে, দেশের মানুষের কাছেও নিজেদের অবস্থান তাদের বিষয়ে, তাদের যে পররাষ্ট্র অন্যরকম, এবং ভারত যেভাবে আগে সরকারের সময় 15 বছর সরকারের সময় যে একরকম বাংলাদেশের উপর একটা আধিপত্যবাদী মানসিকতা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এই বার্গেনিংয়ের মধ্যে দিয়ে, সেই মেসেজটা দিচ্ছে। ফলে দেশের যে জনগণ তাদেরকে মেসেজও দেওয়া হচ্ছে, আবার এইটা দিয়ে ওইদিকে আবার হয়তো ইউজ করা হচ্ছে, ওইদিকে এই ডিপ্লোমেটসের এটা থাকে যে আমাদের যে মানুষজন এটা চায়, ফলে আমার মানুষজনের কাছে আমি আনসারেবল, কাজে তোমরা আমাদের এটা দাও। ফলে এটা একটা টু ওয়ে গেইনিং এর একটা সুযোগ আছে, এবং এটা করে পুরোপুরি শেখ হাসিনাকে ফিরে আনা ওটা কতটা সম্ভব হবে, কিন্তু হয়তো তার রাজনৈতিক ওই যে যেটা হয় ডিপ্লোমেসিতে আপনি সব পাবেন না, কিন্তু যেটা চাইবেন হয়তো তার ওইখানে বসে হয়তো কথাবার্তা রাজনৈতিক স্ট্রং সেই জায়গাটা বার্তা দিয়ে যে কথাটা আমরা বলছিলাম সেটা অন্তত হচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার মতামত নিতে চাই, কারণ দীর্ঘ 6 মাসে সরকার অনেক দিক থেকে ব্যর্থ হয়েছে এরকম আপনারা বলছেন, অনেক দিক থেকে পিছিয়েছে বলছেন, কিন্তু কূটনীতির দিক থেকে আসলে আপনি কি বলবেন?
ধন্যবাদ। আহ, আহ, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না। ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী এবং শুধু তাই না, তাদের সাথে আমাদের কিন্তু অনেক ধরনের বহুবিধ ইস্যু আছে যেগুলো আসলে বহু বছর ধরে চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু কয়দিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস ব্রিফিংটা দেওয়া হয়েছে জি। সেটা কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এবং যেটা সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ যে আমাদের যে প্রতিবেশীদের সাথে ন্যায্যতার সাথে যে সম্পর্কটা থাকা উচিত জি। সেটার রিফ্লেকশনটা এখান থেকে আমরা দেখতে পাই। জি। কারণ ভারত গত ১৭ বছর, ২ বছর আগের থেকে যদি আমরা ১৭ বছর হিসাব করি, তখন কিন্তু ভারতের একটা আধিপত্যবাদ মনোভাব ছিল, যেটা দিয়ে তারা যেইটা লেন্সে তারা আমাদেরকে দেখতো। এখন সেটা যেহেতু পরিবর্তন হয়েছে এবং বর্তমান সরকারের আমরা হয়তো অনেক ধরনের সমালোচনা আমরা দেখেছি বিরোধী দল থেকেও, যে তারা ভারতকে হয়তো একটু একটু খুব ভাবে দেখছে, মানে নতজানু হয়ে দেখছে, এরকম অনেক কথা উঠছিল। কিন্তু যখন এই স্টেটমেন্টটা দিয়ে দিল, তখন থেকে আমরা তার মাধ্যমে সরকার কিন্তু তার মনোভাব একদম, আমি আসলে এটাই জানতে চাইছিলাম, একদম শেষ বিরতিতে যাব এবং যাওয়ার আগে যারা মাহফুজুর রহমান, একটা প্রশ্ন আপনার কাছে একটু করে যাই। দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বলেছেন রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। মানে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব এবং নিশ্চয়ই